আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আপনাদের জন্য নতুন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আর একটা কথা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন ঘটনাটি শুরু করা যাক। আজকের ঘটনাটা মূলত ঘটেছে মানিকগঞ্জ জেলায়। কোন স্থান বা কোন গ্রামে সেটা আমি বলতে চাচ্ছি না, কেননা যার সাথে ঘটনাটা ঘটেছে তিনি নিষেধ করেছেন এবং তার ছদ্মনাম হিসাবে আমি তার নাম দিচ্ছি ফিরোজ। আমি এখন সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় 8 থেকে 10 বছর আগে। আপনারা জানেন যে প্রত্যন্ত গ্রামের মধ্যে একটি বড় উঠান থাকে বাড়ির সামনে, এবং সচরাচর গ্রামাঞ্চলের মানুষ কৃষিজীবী মানুষ হয়ে থাকে এবং অনেকেই গরু ছাগল পালন করে থাকেন। তেমনি ফিরোজ ভাইয়েরও কয়েকটি গরু ছিল যা তিনি পালন করতেন। তাদের একটি নিজস্ব পুকুর আছে যেখানে তিনি মাছের চাষও করে থাকেন। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে, কয়েকদিন যাবৎ ফিরোজ ভাই লক্ষ্য করলেন যে তার পুকুরের মধ্যে এবং পুকুরের পাড়ে মাছের দেহাবশেষ পড়ে থাকে। অর্থাৎ মাছের কখনো মাথা, কান কিংবা লেজের অংশ তিনি পড়ে থাকতে দেখেন, এবং ছোট মাছ অনেক সময় পাড়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন। এই ঘটনা প্রায় কয়েকদিন চলল। তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে চিন্তা করলেন যে আসলে কোনো শত্রু এই কাজ করছে কিনা তা তিনি লক্ষ্য করবেন। যার ধরুন তিনি একদিন নিয়ত করলেন যে আজকে রাত্রে তিনি দেখবেন আসলে মাছগুলো কে মারে কিংবা মাছগুলোকে কে নিয়ে যায়। সে জিনিসটা দেখার জন্য তিনি সেদিন সকাল থেকেই মোটামুটি প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। যাই হোক, যেমন চিন্তা তেমন কাজ। উনি রাতে ঘুমানোর জন্য ওনার ঘরে গিয়ে শুয়ে পড়লেন এবং সবার ঘুমানোর জন্য অপেক্ষা করতে লাগলেন। যখনই সবাই ঘুমিয়ে গেল, ঠিক তখনই উনি বের হলেন দেখতে যে আসলে মাছ কে নেয়। ওনাদের বাড়ির সামনে একটি বড় উঠান, যার পাশে তার গোয়াল ঘর, এবং সেই গোয়াল ঘরের রাস্তা ধরেই তাকে পুকুরের পাড়ে যাওয়া লাগবে। যখন তিনি পুকুর পাড়ের উদ্দেশ্যে যাচ্ছেন, তখন তার প্রকৃতির ডাকে সাড়া দিতে হয়। কিন্তু ওনার বাড়ি ছেড়ে আসার কারণে উনি ভাবেন যে গোয়ালঘর এবং পুকুরের মাঝামাঝি যে স্থানটি রয়েছে সেখানে কয়েকটি গাছপালা আছে, মানে একটা ছোট ঝোপের মতো আর কি। এখানে তিনি তার কাজটা সারবেন। তিনি সেই ঝোপের মধ্যে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বসেন। আপনারা হয়তো অনেকেই হ্যাজাক লাইট দেখেছেন, যেটা আগে গ্রামের দিকে এই লাইটগুলো ব্যবহার করা হতো। তখন ফিরোজ ভাই দেখেন এরকম কয়েকটি হ্যাজাক লাইট জ্বলছে পুকুরের মধ্যে। লাইটের আলোগুলো দেখার পর উনি ভাবলেন হয়তো চোরগুলো এসেছে মাছ চুরি করতে। তাই তিনি আস্তে আস্তে পুকুরের দিকে আগালেন। ঝোপ থেকে বের হওয়ার সময় উনি একটা গাছের ঢাল ভেঙে নিলেন চোরগুলোকে শায়েস্তা করার জন্য। প্রচণ্ড রাগে ক্ষিপ্ত হয়ে তিনি এগিয়ে যাচ্ছেন পুকুরের দিকে। তখনও তিনি বুঝতে পারেননি যে আসলে সামনে ওনার জন্য কি অপেক্ষা করছে। উনি ধীরে ধীরে সামনে এগিয়ে গেলেন এবং পুকুর পাড়ে যেতেই সবগুলো আলো হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। ফিরোজ ভাই এই ঘটনাটা দেখে একটু অবাক হলেন। সবগুলো আলো তো একসাথে বন্ধ হওয়ার কথা নয়। এ বিষয়টা পাত্তা না দিয়ে সামনে এগোতেই খেয়াল করলেন একটি নিবু নিবু আলো মিটমিট করে জ্বলছে পুকুর পাড়ের খুবই কাছে। তিনি তখন বললেন, কে কে ওখানে? এভাবে বেশ কয়েকবার ডাকাডাকি করার পরও কোনো ধরনের সাড়া পেলেন না। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে রাগান্বিত হয়ে জোরে ধমকের স্বরে যখন ডাক দিলেন, তখন পুকুর পাড়ের ওই আলোর উৎস থেকে ভেসে আসলো একটি খসখসে মোটা কণ্ঠস্বর। আমি রে, আমি মাছ খাই। আমি প্রতিদিনই আসি মাছ খাওয়ার জন্য। ফিরোজ ভাই অনেকটা রেগে গেলেন এবং বললেন, এই চোর, তুই আমার সামনে আয় সাহস থাকলে, লুকিয়ে থেকে কথা বলছিস কেন? এই বলে তিনি অনেক গালাগালি করতে লাগলেন। একটা সময় সে রুক্ষ কণ্ঠটি বলে উঠল, তুই কি আমার সাথে মারামারি করতে চাস? তুই কি আমার সাথে মারামারি করে পারবি? আমায় দেখার পর তুই এখানে দাঁড়িয়ে থাকতে পারবি? এত সাহস তোর? আজ দেখব তোর কত বড় সাহস হয়েছে আর কত শক্তির অধিকারী তুই। তুই আমায় গালি দিয়েছিস। দাঁড়া, আমি এখনই আসছি তোর কাছে। এই বলে অট্টহাসি দিতে থাকে সে। এবার এসব কথা শুনে ফিরোজ ভাই আরো বেশি রাগান্বিত হয়ে যান এবং বলতে থাকেন, তোর যদি সাহস থাকে তাহলে তুই আমার সামনে আয়। উনি প্রতিমধ্যেই খেয়াল করলেন কোনো কালো ছায়া, দেখতে অনেকটা মানুষের মতো, পুকুর থেকে পাড়ে উঠে আসছে এবং রাগে গড় গড় করতে করতে তার থেকে 5-6 ফিট দূরত্বে এসে দাঁড়িয়েছে। এবার ফিরোজ ভাইয়ের একটু ভয় লাগতে লাগলো। মুহূর্তেই নিজেকে সামলে নিলেন।
তিনি চাঁদের আলোতে যতটুকু দেখতে পেলেন, মানুষের মতো দেখতে ওই প্রাণীটার মুখ দেখতে অনেকটাই শিয়ালের মতো, এবং তার চোখ দুটোর জায়গায় কোনো চোখ নেই, যেন টকটকে লাল দুটো মাংসপিণ্ড। মনে হচ্ছে যেন আগুন জ্বলছে ওই রক্তচক্ষু থেকে, এবং সম্পূর্ণ শরীর লম্বা পশমে ঢাকা। সে সামনে এসে বলল, কিরে, তুই না আমার সাথে দেখা করতে চেয়েছিলি? এই নে, আমাকে দেখ। মারামারি করবি? আয় আয়, মারামারি করি। ফিরোজ ভাই গ্রামের ছেলে হওয়াতে তিনি ওই সময় বুঝে গিয়েছিলেন যে আসলে এটি একটি পিচাস জিন। এই পিচাসটি মূলত এতদিন ধরে পুকুরের মাছ চুরি করে খাচ্ছে। ফিরোজ ভাই অত্যন্ত সাহসী হওয়াতে তিনি বিচলিত না হয়ে সে পিচাসকে তিনি বললেন, আয়, তুই আমার কাছে আয়, তোর সাথে অবশ্যই আমার বোঝাপড়া আছে। এই কথা বলতেই পিচাসটা হাসতে থাকে এবং বলে, আমাকে দেখে তুই যেখানে দৌড় দিয়ে পালানোর কথা, সেখানে তুই আমার সাথে পাঙ্গা লড়তে চাস? আমি তোর সাহস দেখে অবাক হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তোর সাথে আমি পাঙ্গা লাগবো না, তবে আমার সাথে তোর করা বেয়াদবির কারণে শাস্তিস্বরূপ এখন তোর পুকুর থেকে আমি প্রতিদিন মাছ খাবো। তুই আমাকে কোনো প্রকার বাধা দিতে পারবি না। তুই যদি তোর পুকুরের মাছ আমাকে খেতে দিস, তাহলে আমি তোর এবং তোর পরিবারের কোনো ক্ষতি করব না। আর যদি আমায় বাধা দিস, তাহলে আমি তুই সহ তোর পরিবার নিশ্চিহ্ন করে ফেলব। ফিরোজ ভাইকে এভাবে ভয় দেখানোর পরেও কোনোভাবেই সে খারাপ জিন বা পিচাসের সাথে কম্প্রোমাইজ করতে রাজি হলেন না। ফিরোজ ভাইয়ের দাদা একজন কবিরাজ ছিলেন। তিনি অনেক রকমের চিকিৎসা জানতেন। খারাপ জিনের কবল থেকে অনেককেই তিনি রক্ষা করেছিলেন। সেই সুবাদে ফিরোজ ভাই তার দাদার থেকে অনেক কিছু শিখেছিলেন। কিভাবে খারাপ জিনদের থেকে নিজেকে বাঁচাতে হয়, কিভাবে তাদের প্রতিরোধ করতে হয়, টুকটাক মন্ত্রতন্ত্র তার জানা ছিল। তৎকালীন সময়ে তাদের এলাকায় একটা মিথ প্রচলিত ছিল, কোনো খারাপ জিন বা পিশাচের কবলে পড়লে নিজেকে বিবস্ত্র করে ফেললে নাকি তারা আর ক্ষতি করতে পারে না। এটা ফিরোজ ভাই বিশ্বাসও করতেন। তাই তিনি আর কোনো কিছু চিন্তা না করে নিজেকে বিবস্ত্র করে ফেললেন এবং আচমকা তিনি ওই পিশাচের উপর ঝাঁপিয়ে পড়লেন। তাদের মধ্যে তুমুল মারামারি শুরু হলো। যে যেভাবে পারছে একে অপরকে মার দিচ্ছে। এদিকে পিশাচের নখের আঁচড়ে ফিরোজ ভাইয়ের শরীর ক্ষতবিক্ষত হয়ে রক্ত ঝরতে লাগলো। ফিরোজ ভাই সেদিকে খেয়াল না দিয়ে পিশাচটাকে বেদম প্রহার করতে লাগলো। তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই চলতে থাকলো। এক পর্যায়ে ফিরোজ ভাই যখন বুঝতে পারলো যে তিনি আর ওই পিশাচটার সাথে পেরে উঠবেন না, তখন তার দাদার শেখানো সে মন্ত্রগুলো পড়তে থাকলো এবং পিশাচের উপর প্রহার করতেই থাকলো। মন্ত্রপাঠের কারণে তখন পিশাচটা দুর্বল হতে শুরু করলো। এক পর্যায়ে পিশাচটা ফিরোজ ভাইকে অনুরোধ করতে লাগলো, দেখ, আমার বয়স হয়েছে, তুই আমাকে আর এভাবে মারিস না। আমি ভুল করেছি, তোর অনুমতি ছাড়া তোর পুকুরের মাছ খেয়ে এবারের মতো আমায় ক্ষমা করে দে। এবার ফিরোজ ভাই একটু শান্ত হয়ে পিশাচটিকে মারা বন্ধ করলেন এবং বললেন, তুই এখান থেকে চলে যা, আর কোনো দিন এই পুকুরে তুই আসতে পারবি না এবং এই এলাকা ছেড়ে অনেক দূরে চলে যাবি। পিশাচটি ফিরোজ ভাইকে অনুরোধ করে বলল, দেখ, তোর পুকুর পাড়ে বাবলা গাছটায় আমি থাকি অনেক বছর ধরে। আমি এর আগে তোর পরিবারের কারো কোনো ক্ষতি করিনি। তোর দাদাও জানতেন আমি এই গাছটায় থাকি, টুকটাক পুকুর থেকে মাছ খাই, কারো ক্ষতি করি না বিধায় তোর দাদাও আমায় কিছু বলেনি। এই গাছটায় আমাকে থাকতে দিয়েছিল। আমি কথা দিচ্ছি, তোকে এবং তোর পরিবারের কাউকে বিরক্ত করব না। তুই প্রতি সপ্তাহে আমায় একটা বড় মাছ খেতে দিস। তোকে মাছ তুলে দিতে হবে না, আমি নিজেই প্রতি সোমবার শুধু একটা মাছ ধরে খাবো। তুই এই শর্তে রাজি হয়ে যা, তাহলে আমি তোরও কোনো ক্ষতি করব না এবং আশেপাশে থাকা মানুষকেও কোনো বিরক্ত করব না। ফিরোজ ভাই ভাবলেন, আমি অনেক মন্ত্র জানি, যার ধরুন পিশাচের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবো। যদি এমন হয় যে গ্রামের অন্য কোনো মানুষ এই পিশাচের শিকার হয়, তাহলে হয়তো সে বেঁচে বাড়ি ফেরার সম্ভাবনা থাকবেই না। এই চিন্তা করে ফিরোজ ভাই তখন এই শর্তে রাজি হয় এবং পিশাচকে বলে, আচ্ছা যা, তুই সপ্তাহে একদিন প্রতি সোমবার একটি বড় মাছ খাবি, কিন্তু আমাকে কিংবা আমার পরিবার কিংবা আশেপাশের কোনো মানুষের কোনো প্রকার ক্ষতি তুই করতে পারবি না। পিশাচের কথা যেমন ফিরোজ ভাই মানলেন, পিশাচকেও ফিরোজ ভাই একটি শর্ত দেয়। সেটি হচ্ছে, এ পর্যন্ত যতগুলো মাছ সে খেয়েছে, অর্থাৎ যতটুকু লস করেছে, তার সামনের মৌসুমে যখন মাছ ধরবে তখন তাকে পুষিয়ে দিতে হবে। পিশাচটি ফিরোজ ভাইয়ের কথায় রাজি হয়ে যায়। যাই হোক, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, তার কয়েক মাস পর যখন মাছ ধরা শুরু হয়, তখন দেখা যায় আগের থেকে 3 গুণ বেশি মাছ ফিরোজ ভাই সেই পুকুর থেকে পেয়েছে। গত 3-4 বছর আগে সেই পুকুরটি ভরাট করে ফেলা হয় এবং সেখানে বসতি স্থাপন হয়।
এখানে মানুষ স্থায়ীভাবে থাকতে শুরু করেছে, মানুষের আনাগোনা বেড়েছে এবং পুকুরের আশেপাশের সেই গাছপালাগুলোও এখন আর নেই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, অনেকেই অনেক ঘটনায় শুনেন যে পরবর্তীতে জিনগুলো ক্ষতি করে থাকে, কিন্তু ফিরোজ ভাইয়ের সাথে এই ঘটনা ঘটা সত্ত্বেও পরবর্তীতে তার কোনো ক্ষতি করার চেষ্টা করেনি সে, এমনকি কারো উপর কোনো আক্রমণও করেনি এবং তাকে আর কেউ কখনো দেখতেও পায়নি। এই ছিল আমাদের আজকের ঘটনা। ঘটনাটি কেমন লেগেছে আপনাদের কাছে তা আমাদের জানিয়ে দিন কমেন্ট করে। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও ফিরে আসবো নতুন কোনো ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।